নটসূর্য অসিত চ্যাটার্জি অমর রয়ে, নটসূর্য অসিত চ্যাটার্জি অমর রয়ে। আর কিছুক্ষণ বাদেই আজকে যাত্রাপালার পরিচালক ডাইরেক্টর শ্রী সমস্যা তৈরি করতে পারে। সেই জন্য নির্মলদা তার আত্মীয় স্বজনদের না শুনে না শুনে এইভাবে বিয়েটা সেরে ফেলল। এছাড়া নির্মলদের কোনো উপায় ছিল না। কিন্তু আমার আমার স্বার্থপর আয়োজন করে আমি আমার দুজনের বিয়ে দেব, কিন্তু কিন্তু সে আশাতে আমার অপূর্ণই হয়ে গেল। অপূর্ণ থাকবে কেন দাদা? অপূর্ণ থাকবে কেন? তোমার এই ছোট করে শিউরি তো রইলো দাদা। শিউরি না হয় তুমি ধুমধাম করে বিয়ে দাও। বিয়েটা চাই আমার বিয়ে করতে আমার ভারী বয়ে গেছে। বিয়েতে আনন্দ করতে পাওনি করে দুঃখ হচ্ছে, তাই না? তুমি একদম দুঃখ করো না। আমি নিজে তোমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে মহা ধুমধাম করে তোমাদের বিয়ে দেবো। তখন না হয় নিজের বিয়েতে তুমি নিজেই আনন্দ করবে। সত্যি আনন্দ করতে পারলে এই মানুষটা কি হবে? তবে আমার দুই দিদি যার বুকের দুদিকটা ভরিয়ে রেখেছিল, সেই বুকের একদিকটা যে খালি করে আমার বউকে আপনার সাথে নতুন জীবন করতে চলে যাচ্ছে। এরপর ওই ছোট্টি যখন ওই বুকের আরেকটা দিক খালি করে চলে যাবে, তখন এই মানুষটা কি হবে? আপনারা কি বলতে পারেন? নিশি, তুমি তো আছো ভাই, তুমি পারবে না এই দাদার খালি বুকটা আবার নতুন করে ভরিয়ে তুলতে? না আমার জন্য তোমাদের কাজ কিচ্ছু ভাবতে হবে না। আমার এই খালি হয়ে যাওয়া পতন আমি কোনো দুঃখ পাচ্ছি না, রাখতে দেবো না। আমি কোনো দুঃখ পাচ্ছি না। কিন্তু দাদা কোনো কিন্তু নয়, এমন কোনো কিন্তু নয়। এটাই তো প্রকৃতির আমাদের কিন্তু মেয়েগুলো তো তার বাবা মা ভাই বোনকে চেনে পর করে দিয়ে
আজ মা কনক দুর্গা রাস্তাতে নির্মল নগর ভিজিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। তাই নির্মলের হাত ধরে তোকে সংসার করতে যেতে হবে, দাদা আর আমাদেরই বরং বাড়ি ফিরতে হবে। তাই যান দাদা, তাই যান। আমরাও আপাতত হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আজ রাতের ট্রেনেই মুম্বাই চলে যাবো। তাই যাও ভাই, তাই যাও। আমাদের এখান থেকে গ্রামে ফিরতে বহু সন্ধে হয়ে যাবে। আমরাও তাহলে দেরি করবো না। চলে হয় সেমনি চলে আয়। চলো চলো দাদা, তাই চলো। জামাই বাবুকে পেয়ে আমাদের যেন বলে যাত্রা দিতে, তাহলে কিন্তু আমার খুব রাগ করবো কিন্তু। আমরা খুব রাগ। একদম কাঁদবি না, তুই কাঁদবি কেন? কাঁদবি তো আমি তো কাঁদবো। তোদের সবাইকে ছেড়ে আমার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে। এমন কষ্ট নয়, বড় আনন্দ পাওয়া। এমন দেবতার মতো স্বামীর হাত ধরে তুই সুখে সংসার কর। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর, তুমি আমার তালুককে সুখী করো না, সুখী করো। তোমাকে কাঁদতে দেখলে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। কেন অপরাধী বলছো কেন তুমি নিজেকে? অপরাধী তো আমরা ভালোবেসে বিয়ে করলেও তোমার বাড়ির লোক চাইতো তোমাদের অনুষ্ঠান করে দিয়ে তুমি কিন্তু পরিবার্য বিপদের কথা ভেবে আমরা এইভাবে বিয়েটা করতে বাধ্য হয়েছি। ওগো, ওগো, আমি জানি তো জানি তোমার দাদা এই বিয়েকে কোনোদিন মাপ দিত না, তাই তো তুমি আমাকে শুধু সংসারী নয় শালু, দাদা আবার প্রাপ্য পৈতৃক সম্পত্তি থেকেও আমাকে বঞ্চিত করতে চায়। তুমি আর সেই জন্যই তো এবার আমি তোমার হাত ধরে ওই দাদার বিরুদ্ধে আইনি লড়াই লড়তে চাই। ওগো, আমি কি সব সময় তোমার সাথে তোমার পাশে পাশে আছি গো? তবে এসো শালু, আজ আমরা আমাদের শরীরের ভালোবাসার পাত্র খুলে নেই। ওগো, দুজন দুজনের হাত ধরে জীবনের পথে এগিয়ে যাই। এই মধুরা শুধু ফুল পাপিয়া, এই মায়ারা শুধু তোমার, এই মধুরা শুধু ফুল পাপিয়া, এই মায়ারা শুধু তোমার, এই মধুরা মায়া বিধানে সরে চাপিয়ে পড়েছি মনে, বাবুর খুলিয়া দিল প্রাণের দুয়ার, এই মায়ারা শুধু তোমার আমার, এই মধুরা শুধু ফুল পাপিয়া, এই মায়ারা শুধু তোমার আমার, এই মায়ারা শুধু তোমার। Hands up! You are under arrest. হাত তোলো, হাত তোলো। কেন? আমার স্বামী কি করেছে? কি ফর্মেট করেছে ও? শুনুন ম্যাডাম, ওই ভদ্রলোক ভেবে আপনি যার গলায় পরমাল্লকে খুলে দিচ্ছেন, সে আসলে ভদ্রতার মুখোশধারী এক ভয়ঙ্কর শয়তান। শয়তান? হ্যাঁ ম্যাডাম, ও আপনার আগে আরো 4-4টে মেয়েকে বিয়ের টোপ দিয়ে ভাসিয়েছে। না! তারপরে তাদেরকে হোটেলে তুলে নিয়ে গিয়ে কয়েক টাকা ফুর্তি করে বিদেশে বিক্রি করে দিচ্ছে। আর আজও আপনাকে একটা নারী বাঁচার চক্রের হাতে তুলে দেওয়ার প্ল্যান করছিলেন শয়তান। একটা খবর পেয়ে আমরা ওকে অ্যারেস্ট করতে এসেছি। বিশ্বাস করো শালু, বিশ্বাস করো, ও সবই ওদের বানানো গল্প। ওরা মিথ্যে ষড়যন্ত্রের ফাঁসে জড়িয়ে আমার সর্বনাশ করতে চায়। না! সর্বনাশ, এরকম সময় সবাই মিথ্যে কথা বলে যান। তারপরে দুর্জনটা পুলিশ
পুলিশের ডান্ডা পড়লেই সব অপরাধ বলদর বলদর করে বেরিয়ে যাবে। হাবিলদার, আমি না, না, এক কথা না, ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন। আপনাদের হাতে আইনি ক্ষমতা আছে বলে আপনারা যা খুশি তাই করবেন। আমার স্বামীকে কিছুতেই আপনারা আমি নিয়ে যেতে দেবো না। ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন বলছি। Let me please. এই প্রকাশ্য দিবারাতে সাধারণ জনগণের মাঝখানে থাকি উদ্ধারী সরকারের নির্মম গুন্ডামি আজ আমার পেপারে ফার্স্ট ছবি লাগে। কি বললে? থানায় বিচার চাইতে আসা কোনো নির্যাতনার প্রতি আইন রক্ষকের অশ্লীল প্রবৃত্তি বা কোনো নিরপরাধ প্রতিবাদী যুবকের কাছে থানায় পিছিয়ে মেরে ফেলা হয়। পুলিশের সন্ত্রাস আর পথঘাট ব্যাপক এটাই তার জ্বলন্ত নিদর্শন। এই মিস্টার, who are you? আর রিপোর্টার আবির সানকি আজকে এই কোর্টে সাধারণ ছুটি দিই আর সেই কোর্টে বিক্ষুব্ধ জনগণ প্রতিবাদী সুর তুলে আপনাদের ক্ষমা করে বঞ্চিত হবে আর আপনাদের মতো বুঝরা থানার টেবিলের তলায় ফাইল চাপাচ্ছ মাথা বাঁধতে করতে পারেন না। আমি আমার বাচ্চা ভাই মানুষ এখন তো আর এই অবস্থা আর কিছু একটা মার্কেট ভদ্রমহিলা পড়ে আছে আমার স্ত্রী আমি আজই আমাদের বিয়ে হয়েছে। এই অফিসার আমাকে বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তুই বিশ্বাস কর ভাই, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করি না। দেখো, এটা তো ওই আদালতেই প্রমাণ হয়ে যাবে। হাবিলদার, ওকে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে চলো। দাঁড়ান স্যার, এইভাবে যা করবো যা খুশি করো না থাকি দিয়ে তাকে অ্যারেস্ট করা যায় না। ওকে যা অ্যারেস্ট করতেছেন কোনো অ্যারেস্ট করা আছে আপনার কাছে? তা মিস্টার, আপনি কি ভেবেছেন? ধান করো আমি দিলাম সত্তা হয়ে আমি এই লড়াইয়ের ময়দানে নেমেছি। এই দেখুন ওনার অ্যারেস্ট। ও মাই গড, কি দেখবি আমি? কি লেখা আছে? আমি তো অ্যারেস্ট করে হওয়ার আমি কয়েকটা দিনের জন্য হলো না চিন্তা করিস না, তুই ফিরে না আসা পর্যন্ত আমি তোকে যেমন করে হোক যেমন করে হোক যেমন করে ফিরে নিয়ে আসবো। কিন্তু আমার স্ত্রী স্বামীকে কি হবে রে? আমি কেমন করে কার কাছে এই স্বামীকে রেখে আসবো? তুই আমার একটা অনুরোধ রাখবি? বললা ভাই বললা, আমার স্ত্রীকে বন্ধুদের তোর কাছে আমি আবদার করছি, যে কটা দিন আমি জেলে থাকবো সে কটা দিন অন্তত তুই আমার স্ত্রীকে তোর কাছে থাকতে দে ভাই, আমার কাছে থাকতে দে। এই অনুরোধটুকু রাখ ভাই, এই অনুরোধটুকু রাখ। নয় নির্বাণ অনুরোধ নয়, অল্প করতে যাবে না। আমি আমি তোকে ছুঁয়ে কথা দিলাম, তুই ফিরে না আসা পর্যন্ত আমি তোর স্ত্রীকে যথাযথ মর্যাদায় আমার বাড়ির রাস্তায় দেখো। ঠিক আছে, ঠিক আছে। এবার চলো। আর একটু সময় দিন স্যার, আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার দুঃখটা চোখের জল অন্তত আমায় দেখে যেতে দিন স্যার। তার দুঃখটা চোখের জল অন্তত এখন বলছো স্ত্রীর দু ফোঁটা চোখের জল, তারপর বলবে স্ত্রীর সঙ্গে ফুলসজ্জাটা। হাবিলদার, Yes, sir. এসো ওকে। চলো, চলো। চলো, চলো।
এই সংসারে গৃহলক্ষ্মী আর গৃহলক্ষ্মী কিন্তু দেবী লক্ষ্মীর আরাধনা করতে হয়। এই, এই, একদম জ্ঞান দেবে না, বুঝেছো? যেমন ঘর, তেমনি তার চাকর। জ্ঞান দিতে সবাই এখন ওস্তাদ। তুমি আমাকে চাকর বললে অধিবলি। হ্যাঁ, চাকরকে চাকর বলবো নাকি মাস্টার বলবো নাকি? অবশ্য তোমার কথাবার্তাগুলো তো মাস্টারের মতনই, একেবারে মহাপণ্ডিত। পণ্ডিত না হলেও এ বাড়ির কেউ কখনো আমাকে চাকর বলে বিদ্রুপ করেনি গো বৌমনি। সবাই আমাকে এ বাড়ির একজনই মনে করতো। তাই না? হ্যাঁ গো বৌদিমণি, তাই তো আমি একটা সময় ভুলেই গিয়েছিলাম আমি এ বাড়ির চাকর। আর আমার আসল পরিচয়টা মনে করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গো বৌদিমণি, অনেক ধন্যবাদ। থাক, 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 এত emotional হওয়ার দরকার নেই। যে কথাটা বলবার জন্য এসেছিস, সে কথাটা বলে চলে যা। তোমাকে বলার মতো আমার আর কিছু নেই গো বৌদিমণি। কিচ্ছু বলার নেই? কি করে থাকবে? চাকর কি কখনো তার মুনিবকে আল বাড়িয়ে কিছু বলতে পারে? মনিব? হ্যাঁ গো বৌদিমণি, আমি যে আজ এক নতুন মুনিব পেয়েছি, যেই মুনিবের কাছে আমার মতো এক চাকরে শুধুমাত্র মাথা নিচু করে হুকুম তামিল করায় মানায়। জ্ঞান দেয়া মানায় না গো বৌদিমণি, জ্ঞান দেয়া মানায় না। ও, বোকা, রাস্তাটা জ্ঞান দিয়ে দিয়ে আমার মেজাজকে ভেঙে দিয়ে চলে গেল। চাকরটাকে তো দোষ দিয়ে লাভ নেই, কারণ ওকে তো প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছে আমাদের বাড়ির মহাপণ্ডিত, মানে আমার পুরোভাগ শ্বশুর। সে তো একেবারে জ্ঞানের জাহাজ, সে তো কথায় কথায় খালি জ্ঞানে দিয়ে যায়। কি বলে জানেন? বলেন এই বাড়িতে নাকি কোনো রকম হিন্দি গান টান গাওয়া চলবে না, সবসময় হয় কীর্তন আর ভজন গাইতে হয়। আচ্ছা, আপনারাই বলুন, আজকালকার দিনে ওইসব ভজন কীর্তন কেউ গায়? আজকালকার দিনে তো সবাই গায় তেরি আঁখোं का ये जिगर में छलके आगे বাহ 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 বাহ, চমৎকার, অপূর্ব, অসাধারণ। আরে বাস বাবা, এতদিন কীর্তন আর ভজনের ভক্ত হয়ে যে গানগুলোকে আপনি ইগনোর করতেন, আজ আবেগের বশে সেই গান শুনে আপনি হাততালি দিলেন। আমার এই হাততালিটা কিন্তু কোনো আবেগ বা প্রশংসার পুরস্কার নয় বৌমা। এটা হলো তোমার ওই লঘু সঙ্গীত আর লঘু চরিত্রের উপর আমার ঘৃণার চপেটা। সাবধান বাবা, একটা কথা মনে রাখবে, গুরুজন বা সম্মানীয় ব্যক্তি হলে সম্মান পাওয়া যায় না, তাকে সম্মানটা আদায় করে নিতে হবে। জীবনে অনেক সম্মান আমি আদায় করেছি বৌমা, তাই তো জীবনের এই শেষ সময় আমি কারো কাছ থেকে তেমন সম্মানের আশা করি না। কিন্তু কিন্তু তুমি তো জীবনের অনেকটা পথ এখনো চলতে বাকি আছে বৌমা। তাই বলছি
তোমাকে আজ থেকে সন্ধ্যাবেলায় লক্ষ্মী মায়ের সামনে লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে। কি বলে? এখন থেকে আমাকে লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে? আর সেই জন্যই তো আমি খোকাকে বলেছি, খোকা বৌমার জন্য একটা লাল পেন বড়দের শাড়ি দিয়ে আসিস। তুমি বরঞ্চ এই সমস্ত পোশাক খুলে আমার সঙ্গে ঠাকুর ঘরে এসো। আচ্ছা, আপনারা দুজন আমাকে কি মনে করেন বলুন তো? আমি কি আপনাদের মতো শেখেলো লোক নাকি? আপনাদের মতো ওই গায়া ওল্ড কালচার মানে কুসংস্কারে বেড়ে চলি নাকি? নেবে বোমা নেবে। একটা বাঙালি পরিবারে যখন গৃহবধূ হয়ে তুমি এসেছো, তখন এই বাঙালির সনাতনী সংস্কার, রীতি নীতি আদর্শ সব তোমাকে মেনে নিতে হবে। রীতি নীতি আদর্শ সনাতনী শিক্ষা? হ্যাঁ বৌমা, তুমি জানো যেদিন আমি প্রথম এ বাড়িতে গৃহবধূ হয়ে এসেছিলাম, সেদিন আমার শাশুড়ি মায়ের ইচ্ছাতেই আমি লাল পেরে গড়াইয়ের শাড়ি এত বড় একটা সিঁদুরের টিপ পরে আমি ঠাকুর ঘরে প্রসাদের থালিটা নিয়ে যখন আমি আমার শ্বশুর মশাইকে প্রসাদ দিতে এসেছিলাম, সেদিন জানো শ্বশুর মশাই আমাকে দেখে বলেছিলেন, মা গো, তুমি আমার আজ থেকে বৌমা নয়, আজ থেকে তুমি আমার মা হয়েছো। ও বাবা, ওই সমস্ত ওল্ড কালচারের ছানি পড়া শিক্ষা আমার পাবো না। আমি হচ্ছে তোমার মাঝে আমার সেই হারানো মাকে খুঁজে পেতে চাই বৌমা। তুমি কি পারো না বৌমা? আমার সেই কল্পনার দেবী প্রতিমা হতে। কি বললেন? তোমার পরনে থাকবে লাল পেড়ে গরদের শাড়ি, কপালে থাকবে চাঁদের মতো সিঁদুরের টিপ, পূজারিনীর প্রথম সাজে তুমি আমার সংসারে গাইবে মঙ্গল গীত। সামান্য সুখের আশায় জীবনের সীমায় শান্তি থাকে। তুমি এভাবে অবহেলা করো না বাবা। যে পিতা পিতার কাছে সন্তানই যে সর্ব সুখের জীবন কাটে বাবা। হ্যাঁ, পরিচয় শেখাবো। ওহে অজপাটি আসছে পেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস্য এলুর ছানা ভয়ে ভরে, দীক্ষ এগোল পাখি পাচি ধরে। তারপর শেখাবো এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। যদিও ভবিষ্যতে আমার মনে বাচ্চা কাচ্চা হয়, তাকে কিন্তু আপনারা এই ওল্ড কালচারের স্কুলে গিয়ে বর্ণ পরিচয় পড়াবো না।
ডাউনলোড তারপর আমার এই ফোন তবে সেই সব ভাইটিক বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য কোনো মা বাবার প্রয়োজন হবে না রে কবি। সেই সব বাচ্চাদের জন্ম দেবে ওই কম্পিউটার। দেখো ওই সমস্ত কম্পিউটার আমি কিছু বুঝি না। এবার আমি ফিরে এলি আমি তাকে বলবো কি বলবে মা যে মাথার মধ্যে একটা হাইটেক বাচ্চা কিনে আনতে, হ্যাঁ? দূর হতো বাবা, তোমাকে বলতে আছি। আবিরকে আমি বলবো আবির জানিস কতদিন ধরে তোকে বলবো বলবো করে বলতে পারছি না, এই সংসারটা যে আমার বড্ড ফাঁকা লাগে আবির। তাই তো এই সংসারটাকে ভরিয়ে তুলতে তুই নতুন অতিথি এনে দে। মাইনেছি আমাদের সবার চূড়ান্ত নতুন অতিথি অতিথি? শালু, এই হলো শালু। আর শালু ইনি হলেন আমার বাবা। বাবা। মা, আমি কিন্তু আপনাকে মা বলি না। বেশ, তাই বাছা, তাই। আর এই হলো আমার ভাই কবি। আর এই ভদ্রমহিলা থামো! ওখানে ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে যে এই মাত্র বিয়ের মণ্ডপ থেকে উঠে এসেছে। তো তোমার কে? আমি ওনার স্ত্রী। ওনার স্ত্রী। এই যে আজকে সকালে কনক পূজার মন্দিরে আমাদের বিয়ে হয়ে গেছে। আমি কি শুনলাম সন্ধ্যা যে আবিরকে নিয়ে আমি এক গল্প করে এসেছি। সেই আবির কিনা আমাদের কিচ্ছু না জানি আবার একটা বিয়ে করে নিয়ে এলো। ছি 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 ছি। কাজটা করতে ভালো বলি না বাবা, বাড়িতে বক দেখছি আবার। তুমি কি বিশ্বাস করো ভাই? এটা বলছে তার কোনোটাই ঠিক নয়। তুমি অন্তর্মুখে বিশ্বাস করো। চুপ কর তুলন্দার। বাবা তুমি তো আমাকে খুব ভালো করে চেনো। তোমার কি মনে হয় যে আমি কোনো রকম কোনো অন্যায় করতে পারি? পারি নয়, পেরেছি। না, হ্যাঁ, তাই তো আজ আমার এই মুহূর্তে মনে হচ্ছে তোর মতো সন্তানকে গর্ভে ধরে আমি হয়তো মহা ভুল করেছি। আমি জানি তোমরা সবাই আমাকে ভুল বলছিল। আমি জানি এই মেঘলা কখন আমাকে ভুল বলছিল। মেঘলা তুমি আরো ভালো হচ্ছে। তোমার ভালোবাসার পুষ্টি পাত্রে যাচাই করে তবেই তো তুমি আমাকে তোমার জীবন সম্পর্কে বেছে নিয়েছো। কিন্তু সেই তুমি আমার কথাকে বিশ্বাস করবে না। তাহলে বলো, কেন? কেন তুমি আমার বলে, বলো, তুমি আমার কাছে কি খুঁজে পাওনি? যে আমি মন্দ অসফল মেয়েটার মতো খুঁজে পেয়েছো, যার জন্য তুমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছো। বলে তোমার স্ত্রী হয়ে আমি এত সুন্দর একটা সংসার চালিয়ে বসে আছি। আর তুমি কিনা ওই মেয়েটাকে বিয়ে করে ঘরে এনে তুলেছো। আমি কোনো কিছুই ভুলিনি। আসলে শালু কি কাণ্ড বলো দেখি। ঘরে তোমার একটা বিবাহিত স্ত্রী আছে, আগে থেকে জানলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। শালু এই শোনো না, এই বলছি কি, তাতে কি হয়েছে গো? যা হওয়ার তো হয়ে গেছে। এখন তো তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেছে বলো। এই শোনো না, এখন তো কত সংসারে একজন স্বামী দুজন স্ত্রী নিয়ে সুখে সংসার করছে। এসো না ও দিদি, দিদি এসো না দিদি, আমরা আমার স্বামীকে ভাগাভাগি করে নিয়ে সংসার। না, আমি আমার স্বামীকে কখনো ভাগ করতে দেবো না, কিছুতেই না। আমিও দেবো না আমার স্বামীকে। stop it! আমরা বেঁচে থাকতে ও কখনোই এই বাড়িতে দুটো স্ত্রীকে সংসার করতে পারবে না। হয় ওই মেয়েটাকে ত্যাগ করতে হবে, আর নয়তো এই বাড়িটাই ত্যাগ করতে হবে। না, আমাকে দয়া করে আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। দেখুন, আপনারা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই, কেউ নেই। আমি দাসীর মতো এই বাড়িতে থেকে যাবো। আপনাদের ফেলে দেওয়া এই টোকাটা যা খাবো তাই দিয়ে আমাকে এই প্রাণটা করে বাঁচিয়ে রাখুন। আপনারা দয়া করে আমাকে কখনো এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। ও শালু! আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না, বাবা।
আমি চরিত্রহীন, আমি লম্পট। এতদিনে তোমরা আমার এই চিনলে বাবা। মা গো, তুমি আমার ভুল বুঝলে মা। একজন অপরিচিত অসুস্থ ভদ্র মহিলার কথাকে বিশ্বাস করে আমাদের এত দিনের বিশ্বাসটাকে তোমরা এত সহজে মুছে দিতে পারলে। তার মানে কি বলতে চাইছো তুমি? ও যা বলছে সব মিথ্যে কথা বলছে। ওর সঙ্গে তোমার আদৌ বিয়ে হয় না। ওর সাথে আমার কোনো বিয়ে হয়নি। আমি ও আমার আস্তিতা, ও আমার বই নয়। ও যদি তোমার কেউ না হয় তাহলে তো কি তোমাকে তুমি এবার থেকে তাহলে নিচ্ছ না কেন? মেঘলা তুমি ওমা তো ঠিক কথাই বাবা। বলছে। আমি যার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, সে কেন শুধু শুধু এখানে থাকবে? বাবা গো, আমি ওকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বল না। ঠিক আছে মাসি, চলে যেতে বল। তাই হবে। ওকে নিয়ে যখন তোমাদের এত অহংকার, তখন ওকে আমি এখান থেকে চলে যেতে বলছি। না, 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 আমি সংসারই করতে যাবো না। এই সংসার ছেড়ে আমি কোথাও যাবো না। তুমি একবার চেয়ে দেখো আমার প্রতি আমার বাবা মায়ের দেহ অবিশ্বাস করতে আর আমার স্ত্রী মেঘলা ভালোবাসা আজ মুঠো মুঠো চিনা হয়। তাই বলছি তুমি দয়া করে এখান থেকে তুমি চলে যাও। কোথায় যাবো তুমি বলতে পারো? তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কি আছে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। বাবা, ও বাবা, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। দিদি, আমি তোমার বাবা ধরতে যাবো। না, তোমার কোনো ভয় নেই, কিচ্ছু নেই। যাও চলে যাও বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমি বাড়ি থেকে কোনোদিন কোথাও যাবো না। আমি এই বাড়িতে তোমার পায়ে হাত ধরে আমি মরে যাবো। তোমার বাড়ি থেকে কোথাও যাবো না। তবু এখান থেকে চলে যাও। চলে এসো বলছি, চলে এসো। বন্ধু ভাইয়ের তোকে আমি হাত জোর করে অনুরোধ করছি, যে কটা দিন আমি জেলে থাকবো সেই কটা দিন তুই অন্তত আমার স্ত্রীকে তোর বাড়িতে থাকতে দে। আমার এই অনুরোধটুকু রাখ ভাই, আমার এই অনুরোধটুকু রাখ। আমি পারলাম না বাবা, আমি পারলাম না। এই এক অনিবার্য কারণে আমি ওকে কাছ থেকে তাড়াতে পারলাম না। তোমরা আমায় ক্ষমা করো, তোমরা আমার কেউ কোনো অপরাধ দিও না। আমাকে তোমরা ক্ষমা অপরাধী তো একটা কুমারী মেয়ে বিয়ে হিসাবে চুক্তি করতে গিয়ে বাচ্চার মা এই বাচ্চাটাকে মারবার জন্য সেই কুমারী মেয়ের পাশে রাত্রি মারে। কিন্তু না, আরে হলি বাচ্চাটা মরেনি। 10 মাস 10 দিন ওর মায়ের পেটে গর্ভে ধরে কষ্ট পেতে পেতে একদিন ঘোর অন্ধকারে কিন্তু তারা বড় হয়ে বাচ্চাটা ঠিক মতো চালাতে চালায়। তারা কথা বলতে গেলে দিকটা থালা আটকে দেয়। আর সেই বাচ্চাটাই তো আটকে আমি। যারা ঘোর অপরাধের পাঠে জন্ম বলে প্রতিদিন কোনো না কোনো অপরাধ না করলে থালা আমার ঘুম হয় না। তারা খনিকটা যেন লাগে কাঁপতে থাকে। কেউতে থাকে বাচ্চা থাকে, কেউতে থাকে বাচ্চা। তারা ভয়ঙ্কর লাগে, তারা নিজে তেমনি আমি সারা ভয়ঙ্কর লাগে নিজে এইভাবে
যাবো বাবা। দেখি থানায় নিয়ে যাওয়া লাভ করে আপনারা আমাকে কোথায় নিয়ে এলেন? ইরে ভাই কি কেলেঙ্কারি কাণ্ড। দাদা, হ্যাঁ আমি তো তোর বলো ভাই, অনেকদিন দেখেছি বলে তুই আমায় চিনতে পারছিস না, তাই না ভাই? দাদা কেমন আছিস? এই তো কিনে গেছি, এই তো কিনে গেছি। কতদিন পরে আমাকে ভালো আছিস? ভালো আছিস তো ভাই? আমার তোর না ভাই, ছাড়ো ছাড়ো বলছি, আসছি। আরে না বলা, আরে কতদিন পরে আমরা ঘোরাঘুরি করলাম বলতো। আচ্ছা আচ্ছা আমরা তুই খাই একসাথে চল মদ খাবো, চল মদ খাবো। স্টপ ইট। দাদা, অফিসার, আপনি আমায় থানায় নিয়ে চলুন। এই মানুষটি শয়তানটার কাছে থাকার চেয়ে থানার লকআপটা আমার কাছে অনেক বেশি নিরাপদ। আপদ যে আপনাকে আসতে পিছতে জড়িয়ে ধরেছে মিস্টার নির্মাল্য ব্যানার্জি, তাই তো থানায় নয়, আপাতত এটাই আপনার বর্তমান ঠিকানা। প্লিজ অফিসার, এভাবে আপনি আমায় সর্বনাশ করবেন না। আপনি আমাকে আইনের হাতে তুলে দিন, তাহলে একদিন না একদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবো। কিন্তু এই শয়তানটার কাছে রেখে গেলে আমি যার বেঁচে থাকার সুযোগটুকু পাবো না। আপনি বাঁচবেন কি করবেন সেগুলো আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা তো শুধু বসের কথা মতো বলে। হ্যাঁ, এখন আপাতত আমার এই পুলিশি ডিউটি শেষ। আমি ওই হরিহরণ বংশীবদল মাস থেকে এবার আমি আমার আসল পরিচয় তোমরা তাহলে নকল করে মিথ্যা অপরাধের গল্প সাজিয়ে ভাওতা দিয়ে তোমরা আমাকে এখানে ধরে এনেছো। কিন্তু কেন তোমাদের কি বিবেক করে কিচ্ছু নেই? মনুষ্যত্ব কি মরে গেছে তোমাদের? সামান্য কিছু টাকার লোকে এই এত বড় ক্ষতি করতে তোমাদের বিবেকে মানছে না। আমাদের বিবেক মনুষ্যত্বকে বানিয়ে রেখে আছে। তাই তো পাপ পুণ্য ভালো মন্দ সবটাই আমাদের কাছে সমান। না ভাই না, এখনো দুনিয়ায় পাপের চেয়ে পুণ্যের কদরই বেশি। পাপের চেয়ে পুণ্যের কদরই বেশি। তাই বলছি দয়া করে তোমরা আমাকে ঘর থেকে যেতে দাও। আমি আমার স্ত্রী শালুককে অন্যের আশ্রয়ে রেখে আসতে বাধ্য হয়েছি। তাই বলছি ভাই, তাকে নিয়ে আমরা অনেক দুশ্চিন্তে আছি। থাকবে না আর বেশি দুশ্চিন্তা তোর বউকে থাকতে হবে। আর তোর বউকে আমি এখানেই তুলে আনা। সাবধান দাদা, আর আমার স্ত্রী সামান্যটুকু ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ফুল শয্যা সাজিয়ে তোর বউকে তুলে এনে আমি এখানে ফুল শয্যা করবো। আমার এই রাত কুত্তের মতো ভাই কাজ করি। শালা বাবাটা আমাকে ঘৃণা করতো। শালা এই বাপটাকে আমি কত করে বললাম, তাহলে আমি পঙ্গু শালা খেতে পারবো না। শালা তোমার পুরো সম্পত্তিটা আমার নামে লিখে দাও। দিল না, তাহলে ধপ্পাই অর্ধেকটা একে দিয়ে দিল, আমাকে অর্ধেকটা দিল। আমি লড়াই করলো, আমি খেতে। দাদা, কিন্তু তোমার সেই সম্পত্তি দলিলটা তো তুমি আমার কাছ থেকে চুরি করে নিয়ে পালিয়ে এসেছো। আর ওই দলিলটাকে তোর একটা সই করিয়ে পুরো সম্পত্তিটা আমি নেবো বলে তোকে এখানে তুলে এনেছি। দেবো না, কিছুতে
আমি তো আমার সম্পত্তির বাইরে কোনো কিছুই চাইনি তোমার কাছে। জানি জানি জানি, আর এই জন্যই তো তোকে আমি এখান দিয়ে প্রথমে পাগল করবো, তারপরে পারবে না, পারবে না শয়তান, তাহলে আমি তোমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। বাচ্চু, তুমি এরপর চুরিওয়ালার বেশ ছেড়ে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে আমার জন্য চিড়িয়া ধরে